গ্রেট টক্স পরিবারে আপনাদেরকে স্বাগত। আপনারা সবাই নিশ্চয়ই সুস্থ আছেন। আর যদি আপনাদের পছন্দের কোনো ব্যক্তিত্বের উপর আমাদের পরবর্তী ভিডিওটি করা হোক, তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে লিখে জানাবেন। আমরা আপনাদের জন্য ওই ভিডিওগুলি আনার চেষ্টা করব। আমরা আজ মহান পণ্ডিত চাণক্য এর জীবন কাহিনী নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করব। চলুন তাহলে শুরু করি। প্রাচীন ভারতের ইতিহাসে যে কয়জন পণ্ডিত ছিলেন, তাদের মধ্যে চাণক্য ছিলেন অন্যতম। তার লেখা অর্থশাস্ত্রের উপর ভিত্তি করে বর্তমান পৃথিবীর সমস্ত দেশে শাসন ব্যবস্থা গড়ে উঠেছে। তিনি ছিলেন একজন সাধারণ শিক্ষক, অথচ তার দেখানো পথে চন্দ্রগুপ্ত মৌর্য গড়ে তুলেছিলেন ভারতের সবথেকে বড় মৌর্য সাম্রাজ্য। এখনও তার নীতিকথা বড় মানুষের জীবন বদলে দেয়। যদি বলা হয় সেরা দার্শনিক, রাজনীতিবিদ, অর্থনীতিবিদ, তখন অনেক ভেবে একটি নাম বারবার মনে পড়বে, আর সেটি হলো চাণক্য। চাণক্যকে ইতিহাসের সবচেয়ে বুদ্ধিমান মানুষ বলেই কোনো অংশে ভুল হবে না। তিনি যেমন পণ্ডিত ছিলেন, তেমনই বাস্তববাদী। তিনি বলতেন, কোনো মানুষকে পুরোপুরিভাবে সৎ হওয়া উচিত নয়। একেবারে সরল খাড়া গাছ যেভাবে সবার আগে কাটা হয়, তেমনি সৎ মানুষ সহজেই বিপদে পড়ে। চাণক্য কৌটিল্য নাকি বিষ্ণুগুপ্ত তার প্রকৃত নাম নিয়ে বিতর্ক থেকে যাবে। অনেক ঐতিহাসিকদের মতে এই তিনটি তার ভিন্ন ভিন্ন নাম। আনুমানিক 350 খ্রিস্টপূর্বাব্দ প্রাচীন ভারতের গোল্লা নামের অঞ্চলে চাণাকা নামের একটি গ্রামে জন্মগ্রহণ করেন। চাণক্যের পিতার নাম ছিল চাণক, আর সেখান থেকে চাণক্য নামটি আসে। চাণক্যের বাবা একজন শিক্ষক ছিলেন, তাই শৈশব থেকে তিনি নিজের সন্তানের শিক্ষার উপরে যথেষ্ট গুরুত্ব দেন। সেই সময় বেদকে মনে করা হতো শিক্ষাক্ষেত্রে কঠিনতম বিদ্যা। বালক চাণক্য সম্পূর্ণ বেদ অর্থসহ মুখস্থ করে সকলকে তাক লাগিয়ে দিয়েছিলেন। প্রাচীন ভারতের উত্তর পশ্চিমে অবস্থিত তক্ষশিলা ছিল তৎকালীন পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ জ্ঞানচর্চার স্থান। সেখান থেকেই শুরু হয় চাণক্যের লেখাপড়া, রাজনীতি, অর্থনীতি, কূটনীতি, বিদেশ নীতি, অস্ত্রবিদ্যা। এই সব কিছুতেই তিনি অল্প সময়ের মধ্যেই পারদর্শী হয়ে ওঠেন। বলা হয় ছোটবেলায় এক জ্যোতিষী তাকে দেখে বলেছিলেন, এই ছেলে পরবর্তীকালে রাজা হবেই, অথবা রাজার তৈরি করবে। পড়াশোনা শেষ করে তিনি তক্ষশিলা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতা শুরু করেন। সেই সময় ভারত আক্রমণ করেছিলেন আলেকজান্ডার এবং ভারতের উত্তরাংশে তিনি গ্রিক সাম্রাজ্যের সূচনা করেন। চাণক্য তখন বুঝলেন, গ্রিকদের এখনই না আটকালে এরা ধীরে ধীরে সারা ভারত দখল করবে এবং ভারতে সংস্কৃতি ধ্বংস করে দেবে। সে সময় তিনি মগধের রাজা ধনানন্দের কাছে গিয়ে গ্রিকদের প্রতিহত করার কথা বলেন। ধনানন্দ ছিলেন নন্দ বংশের শেষ রাজা। তিনি খুব অত্যাচারী রাজা ছিলেন। প্রজাদের উপর অতিরিক্ত করের বোঝা চাপিয়ে দিয়েছিলেন, আর সেই করের টাকায় তিনি ফুর্তিতে দিন কাটাতেন। প্রজাদের মঙ্গল হবে এমন কোনো কাজ তিনি করতেন না। চাণক্য যখন ধনানন্দের সভায় গিয়ে আলেকজান্ডারের বিরুদ্ধে যুদ্ধ প্রস্তুতি নিতে বলেন, তখন ধনানন্দ নানা অছিলায় চাণক্যকে নিচু দেখানোর চেষ্টা করে, কিন্তু চাণক্য ছেড়ে দেওয়ার পাত্র ছিলেন না। তিনিও ধনানন্দকে অপকর্ম বন্ধ করে আলেকজান্ডারের বিরুদ্ধে যুদ্ধ করতে বলেন, কারণ একজন রাজার কর্তব্য প্রজাদের করের টাকায় দেশের কাজ করা, মদ জুয়ায় ফুর্তি করা নয়। এতে ধনানন্দ রেগে যায় এবং চাণক্যকে ধাক্কা দিয়ে ফেলে দেন।
সেই সময় চাণক্যের চুল খুলে যায়। চাণক্য সেদিন রেগে গিয়ে রাজসভায় প্রতিজ্ঞা করেন, ততদিন রাজা ধনানন্দকে রাজ সিংহাসন থেকে উত্থান করবে, ততদিন তিনি চুল বাঁধবেন না। চাণক্য এরপর থেকে নিজের সারা জীবন অখণ্ড ভারতবর্ষ গড়ে তুলতে অতিবাহিত করেন। তিনি এক অতি সামান্য যুবককে খুঁজে পান, যে ছিল সৎ, আবার কূটনীতি চিন্তা সম্পন্ন, বুদ্ধিমান ও জ্ঞানের প্রতি আগ্রহী। চাণক্য ঠিক করেন ওই যুবককে নিজের অস্ত্র হিসেবে গড়ে তুলবেন। সেই সময় ওই যুবকের নিজের উপরে বিশ্বাস ছিল না যতটা চাণক্যের ছিল। চাণক্য 17 বছর বয়সে ওই যুবককে শিক্ষা দিতে শুরু করেন, রাজনীতি, অর্থনীতি, কূটনীতি, অস্ত্রবিদ্যা সবকিছুই। এই যুবক পরবর্তীকালে পরিচিতি পায় চন্দ্রগুপ্ত মৌর্য নামে। চাণক্য চন্দ্রগুপ্তকে বলেন, শত্রুর দুর্বলতা যতদিন জানা না যায় তাকে নিজের বন্ধু বানিয়ে নাও। চন্দ্রগুপ্ত অবাক হয়ে যান, কারণ তিনি কিভাবে আলেকজান্ডারকে নিজের বন্ধু বানাবে। তখন চাণক্যের আদেশে চন্দ্রগুপ্ত আলেকজান্ডারের সৈন্যদলে ঢুকে যান, আর কিছুদিনের মধ্যেই একজন বিশ্বস্ত সৈন্য হয়ে যান। এর ফলে আলেকজান্ডারের সৈন্যদলের সমস্ত গোপন তথ্য চাণক্যের কাছে পৌঁছাতে থাকে। বহুদূর থেকে যুদ্ধ করে আসা গ্রিস সৈন্যরা ক্লান্ত হয়ে পড়েছিল। চাণক্য ঠিক করেন এবার এই সৈন্যদের মানসিক দিক থেকে দুর্বল করে দেবে। চন্দ্রগুপ্তের সাহায্যে তিনি আলেকজান্ডারের সৈন্যদের মধ্যে গুজব ছড়িয়ে দিতে থাকে, ভারতের দেবদেবীরা এই গ্রিক সৈন্যদের উপর রেগে আছে এবং তাদের সাথে এবার অনেক খারাপ কিছু হবে। আর এই গুজবটাকে সত্যি করে প্রমাণ করার জন্য কখনো সৈন্যদের খাবারের বিষ মিশিয়ে দিতেন। রাতের বেলা অতর্কিতে ছোটখাটো হামলা করতে, আবার কখনো পাহাড়ের উপরে থাকা গ্রিক সৈন্যদের পতাকায় আগুন লাগিয়ে দিতেন। এতে ধীরে ধীরে গ্রিক সৈন্যদের মধ্যে মনোবল ভেঙে যায়। তারা গুজবকে সত্যি ভাবতে শুরু করে। আলেকজান্ডার বেশি দিন ভারতের সৈন্যদের আটকে রাখতে পারেনি। আলেকজান্ডারের ভারত জয় স্বপ্ন ওখানে শেষ হয়ে যায়। এবার চাণক্য ও চন্দ্রগুপ্ত 5000 হাতি ঘোড়া সৈন্য নিয়ে আক্রমণ করে নন্দ বংশের রাজধানী মগধে। কিন্তু ধনানন্দের এত শক্তিশালী সৈন্যবাহিনীর সাথে টিকতে পারল না। চাণক্য ও চন্দ্রগুপ্ত কোনো রকম সেখান থেকে পালিয়ে যান। চাণক্য বুঝলেন গরম খিচুড়ির মধ্যে হাত দিলে পুড়ে যায়, তেমনি সরাসরিভাবে রাজধানীতে আক্রমণ করলে তাদের হার নিশ্চিত। ফলে রাজ্যের সীমানা থেকে ছোটখাটো রাজ্য যেখানে ধনানন্দের জোর কম ছিল, সেই রাজ্যগুলোকে জিততে হবে। তিনি আক্রমণ করে সেই সব ছোটখাটো রাজ্যগুলোতে। তাদের সৈন্যবল ছিল না, তাই শুরু করেন কূটনৈতিক চাল। সেই সময় বিষকন্যার প্রচলন ছিল, তাই বিষকন্যারা খাবারের সঙ্গে রোজ অল্প অল্প বিষ পান করত, ফলে তাদের শরীরে বিষের প্রভাব কম হতো। এই সুন্দরী কন্যারা নিজের রূপের বলে রাজাকে আকর্ষিত করত আর রাজার সন্দেহ দূর করত। তাদের সঙ্গে বিষ মেশানো খাবার খেত আর রাজাদের মৃত্যু হতো। এভাবে নন্দ সাম্রাজ্যের আশেপাশে ছোটখাটো রাজ্যগুলো চন্দ্রগুপ্তের অধীনে চলে আসে। এছাড়া তিনি গুপ্তচরদের পাঠাতেন বিভিন্ন গোপন তথ্য জানার জন্য। এরপর তিনি নন্দ সাম্রাজ্যের প্রজাদের বিরুদ্ধে তাদের একত্রিত করতে শুরু করেন এবং তাদের উৎসাহিত করেন চন্দ্রগুপ্তের সৈন্যদলে যোগ দিতে। চাণক্য কখনো তোষামোদ করা ব্যক্তিদের পছন্দ করতেন না। তিনি যোগ্য ব্যক্তিদের সৈন্যদলে জায়গা দিতেন। তিনি বলতেন, সাপ ও দুর্জন ব্যক্তি থেকেই সাপ অনেক ভালো,
কারণ সাপ একবার ছোবল মারে, কিন্তু দুর্জন অর্থাৎ খারাপ ব্যক্তি পদে পদে ছোবল মারবে। তার এই নীতির ফলে তিনি খুব অল্প সময়ের মধ্যে 8 লক্ষ সৈন্য একত্রিত করে ফেলে, যা ধনানন্দের সৈন্যের 4 গুণ ছিল। এরপর চন্দ্রগুপ্ত আক্রমণ করেন ধনানন্দকে এবং তিনি ধনানন্দকে হারিয়ে প্রতিষ্ঠা করেন মৌর্য বংশের। আর আচার্য চাণক্য হন মৌর্য বংশের প্রধানমন্ত্রী। এ সময় তিনি লিখেছেন তার শ্রেষ্ঠ বই অর্থশাস্ত্র। এখানে তিনি বলেন একটি সাম্রাজ্যবাদ দেশ গড়ে তুলতে কোন কোন বিষয়গুলো অত্যন্ত জরুরি। এই বইটি সময়ের সাথে সাথে এখনও বেশ জনপ্রিয় হয়ে আছে। এছাড়াও ভারতের জীবনধারার উপর ভিত্তি করে তিনি লিখেছিলেন চাণক্য নীতি। বলা হয় যে চাণক্য মনে করতেন যে কোনো দিন চন্দ্রগুপ্তের খাবারে বিষ মিশিয়ে তাকে হত্যা করার প্রচেষ্টা চালাতে পারে শত্রুরা। তাই চন্দ্রগুপ্তের দেহে অনাক্রম্যতার তৈরি করার উদ্দেশ্যে তিনি প্রতিদিন চন্দ্রগুপ্তের খাবারে অল্প অল্প করে বিষ মিশিয়ে দিতেন। চন্দ্রগুপ্ত এই বিষয়টি জানতেন না। একদিন তিনি এই বিষ মেশানো খাবার তার গর্ভবতী স্ত্রীর সাথে ভাগ করে খান। মহারানী সন্তান প্রসব থেকে মাত্র কয়েকদিন দূরে ছিলেন। বিষক্রিয়ার ফলে রানীর মৃত্যুর সময় উপনীত হলে তার গর্ভের সন্তানকে বাঁচাতে চাণক্য রানীর পেট কেটে শিশুটিকে রক্ষা করেন। এই শিশুটি পরবর্তীকালে মৌর্য সাম্রাজ্যের অন্যতম শ্রেষ্ঠ সম্রাট বিন্দুসার নামে পরিচিত হন। আর তার পরবর্তী সম্রাট ছিলেন সম্রাট অশোক। চাণক্যের নীতির ফলে ভারতের মৌর্য বংশ সবথেকে বড় সাম্রাজ্য হিসেবে জায়গা করে নেয়। চন্দ্রগুপ্ত মৌর্য বৃদ্ধ বয়সে সন্ন্যাস গ্রহণ করেন এবং তার পরবর্তী মৌর্য সাম্রাজ্যের শাসক হন বিন্দুসার। বলা হয় বিন্দুসারের মন্ত্রী সুবন্ধু বিন্দুসারের চাণক্যের বিরুদ্ধে পরিচিত করেন, কারণ চাণক্যের কারণেই বিন্দুসারের মাতা অর্থাৎ চন্দ্রগুপ্ত মৌর্যের স্ত্রীর মৃত্যু হয়েছিল। সুবন্ধুর ছলনায় বিন্দুসার চাণক্যকে অপমান করে রাজ্য থেকে বের করে দেন এবং সেখানে তিনি অপমানে খাদ্য গ্রহণ না করে আত্মহত্যা করেন। তবে এই লোকগীতির কতটা সত্যি তা ঐতিহাসিকদের মধ্যে বিভিন্ন রকম মতভেদ আছে। শেষ পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন। চলুন আজ এই পর্যন্তই। মহান কোনো ব্যক্তিত্বকে নিয়ে পরের ভিডিওতে আবার ফিরে